বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, দর্শক যারা এই মুহূর্তে ল্যাবটি দেখছেন, সকলকে পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক, বাংলা, পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বই খাতা কলম নিয়ে উপস্থিত হয়ে যাবে। আজকে যথারীতি ক্লাস নেব বাংলা দ্বিতীয় পত্র, নবম দশম শ্রেণী। সমাসের ক্লাস চলছিল আমাদের ধারাবাহিকভাবে। আর তোমরা যারা ল্যাবটি দেখছো সকলেই কি শেয়ার করে দিবে যেন সকলে দেখতে পারে। তৎপুরুষ সমাসে ছিলাম গত ক্লাসে। তৎপুরুষ সমাসে কিছু অংশ আলোচনা করেছিলাম। 9টা ভাগে তোমাদের নিশ্চয় মনে আছে যে তৎপুরুষ সমাসকে 9টি ভাগে ভাগ করা হয়েছিল। এখানে 6টা বিভক্তির নামে ছিল 6টি বিভক্তি। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী 6টা বিভক্তি, এবং আর বাকি ছিল আমাদের 3টা সমাস, মানে 9 ভাগে ভাগ করা হয়েছিল। আজকে বাকি ভাগগুলো আমি আলোচনা করে দিব। তো প্রথমে যে সমাসটা আলোচনা করছি আমি এখন, সেটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাস বলতে, তৎপুরুষে তো আমরা আগে বলেছিলাম যে পরপদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। আর নয় তৎপুরুষ সমাসটা হচ্ছে কি, নাবাচক অপর পূর্ণবর্ষী। ন মানে যত না আছে, নাবাচক বোঝায় এই তৎপুরুষ সমাসে। আর এর চিনার উপায়গুলো হচ্ছে নাবাচক অব্যয় পূর্ব বসে অ, আ, না, অনা, নাই, নেই, নয় ইত্যাদি বসে বেশ বাক্যে। আর আমরা সমস্ত পদেও কি এই শব্দগুলো থাকে, যেমন অ, আ, অনা, অ, এগুলো যদি থাকে তাহলে আমরা ন অব্যয়পত্রে কি বেশিরভাগ ক্ষেত্রে ন শব্দটাই যোগ করে কি সমাসটা করা হয়। যেমন অকাল, সমাসটা হবে কি নকাল। অকাল, অকাল হলে নকাল। আধোয়া, নধোয়া। তারপর হচ্ছে অনাচার, ন আচার। অকাতর, নকাতর। মানে অধিকাংশের ক্ষেত্রে কি ন শব্দটা ব্যবহার করে সমাসটা করা হয়। তৎপুরুষ সমাস মানে নাবাচক বোঝায়। যে সমাস নাবাচক বোঝায় তাকে কি আমরা নয় তৎপুরুষ সমাস বলবো। আর এটা চেনার উপায় হচ্ছে নাবাচক অব্যয় বসে। আর নাবাচক শব্দগুলো হচ্ছে অ, আ, না, অনা, নাই, নেই, নয় ইত্যাদি বোঝায়। আর কিছু বিশেষ অর্থ আছে আমাদের। দেখো, বিশেষ অর্থে বোঝালে কি তৎপুরুষ সমাস হয়, নয় তৎপুরুষ সমাস হয়। যেমন অভাব, অভাবটা হচ্ছে ন, অভাব অর্থে ন বিশ্বাস, মানে কি অবিশ্বাস। এখানে কি বিশ্বাসের অভাব হলে কি বলা হয় তোমার অবিশ্বাস। তাহলে এটি কি অভাব অর্থে বিশ্বাস, ন বিশ্বাস, অবিশ্বাস। অবিশ্বাস হচ্ছে কি বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাব থাকলে সেটাকে বলা হয় অবিশ্বাস। তারপরে দেখো নলৌকিক মানে অলৌকিক, এখানে কি ভিন্নতা অর্থ প্রকাশ পেয়েছে। এরপরে আছে তোমার ন কেশা মানে অকেশা। অকেশা এটা অল্প, মানে কেশ চুল, অল্প চুল অর্থে ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা অল্পতা বা স্বল্পতা। এরপর দেখো অঘাট। অঘাট হচ্ছে নঘাট। নঘাট, অঘাট এটা মধ্য অর্থে, মানে অঘাটটাকে মধ্য অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এরকম বিশেষ অর্থ কি তৎপুরুষ সমাস হয়ে থাকে। তৎপুরুষ সমাসটা নয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। তাহলে নয় তৎপুরুষ সমাসটাই হচ্ছে কি নাবাচক, এটা মনে রাখবে। আর ন শব্দটা ব্যবহার করে কি এই সমাসটা হয়ে থাকে, ন শব্দটা ব্যবহার করে হয়ে থাকে। আর উদাহরণগুলো হচ্ছে অকাল, আধোয়া, অনাচার, অকাতর। আবার বিশেষ অর্থেও হয়ে থাকে, যেমন অবিশ্বাস, অলৌকিক, অকেশা, অঘাট। এগুলো কি বিভিন্ন অর্থে বিশেষ অর্থে হয়ে থাকে, সেগুলিকে বলা হয় নয় তৎপুরুষ সমাস। আশা করছি তোমাদের মনে থাকবে নয় তৎপুরুষ সমাসটা কি। পরপদের অর্থ তো প্রাধান্য পাবেই, আর নাবাচক অর্থে অর্থ প্রকাশ পায়। নয় তৎপুরুষে নাবাচক অর্থ প্রকাশ করে, এই
জন্য এটাকে বলা হয় নয়া তৎপুরুষ সমাস। আর এই নাবাচকে ব্যবহার করা হয় যে অব্যয়গুলো, সেগুলো হচ্ছে অ, আ, না, অনা, নাই, নেই, নয়। আর অধিকাংশ ক্ষেত্রে কি সাধারণত ন শব্দটা ব্যবহার করেই কি করা হয়, নয় তৎপুরুষ। আচ্ছা, তারপরে 8 নম্বরে দেখো উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? এখানে একটু ঝামেলা আছে যে উপপদ, কৃদন্ত পদ, নানান ভাবে কি এটাকে বলা হয়, তোমাদের বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে। তো এখানে উপপদ বলতে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়। এখন কৃৎ প্রত্যয় কি? ক্রিয়াপদের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাই হচ্ছে কি কৃৎ প্রত্যয়। ক্রিয়াপদের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। যেমন যদি আমরা ধরি কৃৎ প্রত্যয় বোঝাতে দেখ, দেখ ক্রিয়ামূল, এর সঙ্গে যদি আ যুক্ত হয় তাহলে কি হয়? দেখা। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কৃৎ প্রত্যয়। এই যে আটা যুক্ত হয়েছে, দেখ ক্রিয়ামূলের সঙ্গে আ যুক্ত হয়েছে, এটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর এটা হচ্ছে কি কৃদন্ত পদ। যেহেতু এখানে উপপদ আর কৃদন্ত পদ বলেছে, এই জন্য আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সেটাই হচ্ছে কি উপপদ, সেটাই হচ্ছে উপপদ। আর কৃদন্ত পদ কি হবে? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কৃৎ প্রত্যয় সাধিত শব্দটাই হচ্ছে কি কৃদন্ত পদ। কৃৎ প্রত্যয় সাধিত শব্দটাই হচ্ছে কৃদন্ত পদ। যেমন চলন্ত, চল যুগন্ত, দেখ যুগ আ, দেখাই যে এখানেও দিয়েছি। তাহলে এখন আমরা এই উপপদ, কৃদন্ত পদ, কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় সেটাকে কি সংজ্ঞা অনুসারে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তো এখন এটাকে একটু সহজ করে যদি আমরা এইভাবেও বলি যে বিশেষ্য বিশেষণ পদ দ্বারা যদি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী পেশা বোঝায়। বিশেষ্য বিশেষণ পদ দ্বারা, এটা আমরা জানি যে বিশেষণ হচ্ছে কি নাম, বিশেষণ হচ্ছে কি দোষ, গুণ, অবস্থা ইত্যাদি দ্বারা যদি কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে বা প্রাণী হতে পারে, তাদের পেশা বোঝায়, তাহলে কি সেটাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলবো। এটা সমস্ত পদ দেখে। যেমন পকেট মার, পকেট মার এখানে কি হবে? পকেট মারে যে, পকেট মার, পকেট মারে যে, তাহলে পকেট মার দিয়ে কি ওই ব্যক্তির একটা পেশাকে এটা বোঝানো হয়েছে। এটা ভালো পেশা না, অবশ্যই পকেট মার। তারপরে দেখো সত্যবাদী, এটা কি হবে? সত্য কথা বলে যে, সত্যবাদী। তাহলে সত্য কথা আর বলা বলে যে, তাকে বলা হয় সত্যবাদী। এরকম আরো আছে, যেমন প্রিয়ঙ্গদা, প্রিয় কথা বলে যে নারী। আর চেনার, উপপদ তৎপুরুষ চেনার আরেকটা সহজ নিয়ম হচ্ছে বেশ বাক্যে যদি, বেশ বাক্যে যদি যে, যা, যিনি থাকে, যে, যা, যিনি থাকে, তাহলে কি আমরা এটা ধরে নেব এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। এবং সাধারণত এক কথায় প্রকাশ যে হয়, এক কথায় প্রকাশক থাকে, এগুলো এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশক শব্দ, এক কথায় প্রকাশক শব্দ বোঝায়, এক কথায় প্রকাশক শব্দ বোঝায়, তাহলে কি সেটা উপপদ তৎপুরুষ সমাস হবে। তাহলে তোমরা ওই উপপদ, কৃদন্ত পদ বা কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় ওইভাবে না ধরে তোমরা কি এইভাবে একটু সহজভাবে যদি ভাবো, তাহলে কি তোমাদের বেশি মনে থাকবে যে বিশেষ্য বিশেষণ পদ দ্বারা যদি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর পেশা বোঝায়, তাহলে কি সেটা হয়ে যাবে তোমার উপপদ তৎপুরুষ সমাস। আর বেশ বাক্যে থাকবে সাধারণত যে, যা এবং যিনি। আর শব্দটা কি সাধারণত এক কথায় প্রকাশক শব্দ হয়ে থাকবে। তাহলে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এখন আমাদের বাকি আছে দেখো অলুক তৎপুরুষ। এটা একটু দেখো, অলুক মানে হচ্ছে কি যে সমাসের বিভক্তি লোপ পাবে না, যে সমাসের বিভক্তি
লোপ পাবে না, সেটাই হচ্ছে অলোপ। অলোপ তৎপুরুষ ছিল আমাদের 9 নম্বরে। যে সমাসে বিভক্তি লোপ পায় না সেটাকে বলা হয় তৎপুরুষ। সমাসের পূর্ব পদে কি বিভক্তি লোপ পাবে না, যেমন গায়ে পড়া, এটা কি গায়ে পড়া, গায়ে পড়াই, এখানে কি বিভক্তি লোপ পায়নি, এজন্য এটা অলোপ তৎপুরুষ সমাস। তারপরে আরো আছে তোমাদের, যেমন সোনার বাংলা, এটা সহজ একদম। এই যে র বিভক্তি আছে সোনার বাংলা, এটা কি হবে তোমার র বিভক্তি এখানে লোপ পায়নি, লোপ পাবে না। গায়ে পড়া, র, সোনার বাংলা, এই বিভক্তিগুলো লোপ না পেয়ে যে সমাস হয় সেটাকে বলা হয় অলোপ তৎপুরুষ সমাস। আরো আছে দেখো, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। হ্যাঁ, তাহলে কি এই যে এখানে এই বিভক্তি আছে, এই বিভক্তি, এটা কি লোপ পায়নি, তাহলে এখানে এই বিভক্তি, এখানে র বিভক্তি, এখানে এই বিভক্তি, বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হবে সেটাই হচ্ছে অলোপ তৎপুরুষ সমাস। এখানে কিছু দ্রষ্টব্য আছে তোমাদের, যে বিশেষ দুইটা শব্দ আমাদের আছে, যে গায়ে হলুদ এবং হচ্ছে তোমার হাতে খড়ি, এই দুইটা কি অলোপ তৎপুরুষ হবে না, এই দুইটা গায়ে হলুদ এবং হাতে খড়ি, কারণ এটা কি পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় না। পরপদের অর্থ প্রতীয়মান হয় না, মানে বোঝায় না, প্রতীয়মান হয় না, এবং এটা কি এর অর্থ অন্য অন্য কোনো অর্থ প্রকাশ করে। কি সেটা? হাতে খড়ি মানে খড়ি হাতে নয়, এটা একটা অনুষ্ঠানকে বোঝায়, অনুষ্ঠানকে বুঝিয়েছে। তারপর হচ্ছে তোমার গায়ে হলুদ, গায়ে হলুদ, এটা কি অনুষ্ঠানকে বুঝিয়েছে। গায়ে হলুদ আর হাতে খড়ি, এই দুটো হচ্ছে তোমার ব্যতিক্রম, এগুলোকে বলা হয় তোমার অলোপ বহুব্রীহি। অলোপ এগুলো কি, এগুলাতেও বিভক্তি লোপ পায়নি, কিন্তু এই দুইটা হচ্ছে কি অলোপ তৎপুরুষ, পরপদের অর্থ প্রতীয়মান হয় না এই দুইটাতে। তাহলে এই দুইটা হচ্ছে তোমার অলোপ তৎপুরুষ বহুব্রীহি, সরি অলোপ বহুব্রীহি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের 9টা ভাগের বাকি 3টা ভাগ আজকে আমি বুঝিয়ে দিলাম। আর আরেকটু আবার বলে দিচ্ছি আমি, রিভার্স। তৎপুরুষ সমাস 7 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে নাবাচক অর্থ প্রকাশ পায়। এই সমাসে কি নাবাচক অর্থ প্রকাশ পায়, নাবাচক অপর পূর্বে বসে অ, আ, না, অনা, নাই, নেই, নয় ইত্যাদি পূর্বে বসে কি এই সমাসটা হয়ে থাকে, যেমন ন কাল, অকাল, ন ধোয়া, আধোয়া, ন কাতর, অকাতর। সাধারণত ন শব্দটা দিয়ে কি এই সমাসটা হয়ে থাকে। আর বিশেষ অর্থে তৎপুরুষ তৎপুরুষ সমাস হয়, যেমন ন বিশ্বাস, অবিশ্বাস, ন লৌকিক, অলৌকিক, ভিন্নতা অর্থে। আবার অল্পতা অর্থে হচ্ছে ন কেশা, অকেশা। মন্দ অর্থ হচ্ছে ন ঘাট, অঘাট। এই উদাহরণগুলো তোমরা বইতে আরো দেওয়া আছে, তোমরা এগুলো পড়বে, তাহলে কি সহজে বুঝতে পারবে। তারপরে আমাদের এখানে ছিল উপপদ তৎপুরুষ সমাস। এটা আমরা যেভাবে সহজে বুঝতে পারবো, যে যে বিশেষ্য বা বিশেষণ পদ দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণী পেশা বোঝায়, এবং পেশাটাকে যে, যা, যিনি বসে শেষে, এবং কি এক কথা প্রকাশক শব্দ বোঝায়, সেটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। মানে কৃদন্ত পদের সঙ্গে কি উপপদের যে সমাস হয় ওইভাবে না বলে এইভাবে কি সহজে
মনে রাখতে পারো। আর অলুক তৎপুরুষ সমাসটা হচ্ছে যেখানে কি পূর্বপদের বিভক্তি লোপ পায় না, পূর্বপদের বিভক্তি লোপ পায় না, সেটা হচ্ছে তোমার অলুক তৎপুরুষ সমাস। এই যে উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি, গায়ে পড়া, সোনার বাংলা, ঘিয়ে বাঁধা। কিন্তু এখানে আমাদের ব্যতিক্রম আছে হাতে খড়ি এবং গায়ে হলুদ। এই দুইটা কি পরপদের অর্থ প্রকাশ পায় না, আবার হচ্ছে কি এগুলো অন্য একটা অর্থ প্রকাশ পায়। আমরা জানি বহুব্রীহি সমাসে সেটা আলোচনা করব। বহুব্রীহি সমাসের ক্লাসে অন্য অর্থ প্রকাশ করে, মানে এই দুইটা কি অনুষ্ঠানকে বোঝাই আছে। এই জন্য এই দুইটা হচ্ছে তোমার অলুক বহুব্রীহি সমাস। তাহলে অলুক তৎপুরুষ সমাসটা কি বিভক্তি লোপ না পেয়ে যে সমাসটা হয় সেটা হচ্ছে কি তোমার অলুক তৎপুরুষ সমাস। তাহলে আজকে এই পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি সমস্যা হয় তাহলে কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।